না, লাইফে আপনার কর্মজীবনটা নিয়ে বলুন। এই এত প্রেরণা কিভাবে পান? ২৪ ঘন্টা আপনি কাজ নিয়ে পড়ে থাকেন। তো কাজ ছাড়া আপনি অন্য কোনো চিন্তাই করেন না। কর্মজীবনে একটাই আমি বুঝতে পেরেছিলাম যে এত বড় যে দায়িত্ব আমার উপরে আছে, আমি প্রথম ভাবতাম কাজটা সেরে তারপর আমি নিজের পার্সোনাল কাজটা করব। এই এই দিশাটা কারোর সঙ্গে মিলতো না, কারোর সঙ্গে মিলতো না। সেই কীর্তন হোক, তাণ্ডব কৌশিকী হোক, আর বাবাকে রিসেপশন করা হোক, কারোর সঙ্গে এটা মিলতো না। আগে আমার ওই কাজটা করব, সেটা বাবাই জানতেন, কিভাবে জগিয়েছেন। আর এতে আমার তার বলার ব্যাপার নাই। আর শেষ জীবন পর্যন্ত এইভাবে করেই চলেছি, এখন পর্যন্ত এই অবস্থাতে রয়েছি। তো আপনার দাদা এসডিএম এ কত বছর থেকে আছেন? এইচডিএম এ শুরু থেকে, লাইফের প্রথম থেকেই ওই 1 বছর শুধু আমি প্রথমে ডিটিএসে গেছে, আর মনে হয় 1 বছর প্রাউটে গেছে, প্রাউটে ফার্মার ফেডারেশন করতে এসে আমার মনে জাগলো, যেহেতু আমার গাছপালার উপরে নজর ছিল বা নিউ হিউম্যানিজম ছিল, তখন আমি বললাম কোনো জমিকে খালি রাখা যাবে না। এই আমার মনে রাখলো, আনন্দ মার্গের যত জমি আছে, ল্যান্ড আছে, হতে পারে মাস্টারিনের, হতে পারে কোনো কিছু, এমনকি ছাদের উপরে পর্যন্ত ধান চাষ করা যাবে। সেই এই বলে বাংলাদেশের একজন লোককে পেলাম, তিনি আমাকে শিখালেন বোতল দিয়ে কি করে ছাদের উপরে ধান চাষ করা যায়। সমস্ত ছাদের উপরে জল বোতল বসিয়ে দিয়ে একটা একটা ধানের চারা দেওয়া হলো, আর তারপর 3 মাস পরে ধান চারা, বিশেষ করে ধান চারা ফুটে গেল এবং জলের বোতলে গাছ হয়ে গেল। সেই সব আমি অনুপ্রেরণা পেয়ে সব ছাদের উপরে দেখেছি। আমার একটা ঘটনা, লাউর সঙ্গে শশা জয়েন করে দিয়ে, যেটা যাকে বলে গ্রাফটিং করা, গাছটা লাউ গাছ, কিন্তু তার সঙ্গে শশা গাছটা জয়েন করে দিয়েছে। এক একটা শশা লাউর মতন লম্বা হতে শিখেছে, ঠিক 1.5 ফুট 2 ফুট একটা শশা। এটা ঘটনাও চোখে দেখা, এটা করা। তো এইভাবে আহ আহ, অনুপ্রেরণা বাবাই, যেমন অস্ট্রেলিয়ার পোস্টিং মানে আমার একটা জীবনের বিরাট একটা সংগ্রাম। না ছিল ঘর, না ছিল কোনো পরিচয়, না ছিল, শুধু একটা হোটেলের অ্যাড্রেস নিয়ে আমি ঢুকেছিলাম। কিন্তু 5টা বছর যে কি করে কাটলো, সেখানে মানুষ যখন আমাকে দেখেছে, আমি প্রথম আমার দেখা হলো, প্লেন থেকে নেমেছি সন্ধ্যায়, এবং প্লেন থেকে নেমে সেই হোটেলে গেছি। হোটেলে 2.5 টাকা পার নাইট, সেখানে থাকতে গেলে, তবে খাওয়া নিজের। সারাদিন আমি উপবাস করেছি, বাবাকে চিন্তা করেছি, এবং সেখানে কোনো রকম পাস করে গিয়ে যখন নেমেছি, আমি তখন সাকসেসফুল। হঠাৎ করে আমি ফাস্টিং ব্রেক করে একটু জলখাবার খেয়ে বেরিয়েছি, একটা ছোট্ট বাচ্চার সঙ্গে আমার দেখা হয়। এটা একটা মিরাকেল। সে বাচ্চাটা কে তাও জানি না। সে হঠাৎ করে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? আমার ভাষা তো আলাদা, ওখানকার ভাষা আলাদা, আমি ঠিক মতন হিন্দি বলতে পারি না, ওখানকার সব হিন্দি বলে। তো তো সে বলে, आप कहाँ से आया है? हम बोले हम इंडिया से। जेमनी बोलेছি, আমাকে জড়িয়ে ধরেছে, आपको मेरा घर में जाना है, मेरा माँ आपके लिए बहुत कुछ करेगा, आपको जाना है, अब इंडिया का आदमी हम लोग देखने ही मिलता है। তো বলে তুমি এইখানে আসবে কালকে রাত্রিবেলা, এখন তো সকালে আসবে, এই হোটেলে আমি আছি, নিয়ে যাবে। পরের দিন আমি যখন ঠিক ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ওই রাস্তায় প্রচুর লোক যাচ্ছে বাজারে, তাদের সঙ্গে ওইরকম আমি কথা বলেছি যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি কোথায়, আপনারা কোথায় ক্যাম্প। এই বলার সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে টানা হিচড়া, আমার বাড়িতে যেতে হবে, আমার বাড়িতে যেতে হবে, এই বলে আমাকে বাজারের মধ্যে নিয়ে গিয়ে, আমার দেহটা ছোট, সবাই দাঁড়িয়ে গেছে দেখবার জন্য, একটা বড় ড্রামের উপরে আমাকে দাঁড় করে দিয়েছেন, আর দেখে ফটো তুলতে শুরু করেছেন। আর তখন पाए नमस्कार करते शुरू, इंडिया का आदमी, बहुत दिन के बाद देखा है, ये हम लोग का घर में जाना है, এই করতে বলে না, আমি ওকে ধরেছি, এই বলে টানা টেনে করতে করতে সে একজনের বাড়িতে গেলাম। সে বাড়ি লেবার বাড়ি। সেখানে থাকতে থাকতে আমি তো পুজো করব যখন বলেছি, তখন তারা নিয়ে এসছে পূজা মানে ধূপ আগরবাতি ইত্যাদি। আমি তো ওগুলো তো আমাদের চলে না, সাধনা করতে হয়। আমি সাধনায় বসে গেছি। ঠিক ওইখানে প্রায় 100-150 লোক কি করে চারদিকে ঘিরে রয়েছে। কি করে আমি যখন সাধনা থেকে উঠলাম, তখন বলছে আপকা হনুমান জি হ্যায় ক্যা? কাহে না, আপ তো হনুমান জি জৈসে বেটা হয়, আপ তো বৈসে বেটে হ্যাঁ। বলে আমার এটা আমাদের সাধনা, তোমাদের শেখাবো, তোমরা দেখবে, তোমরা অনেক ভালো থাকবে। তখন ওইখানে কাটালাম, করতে করতে 5 বছর ঘর বাড়ি তৈরি করলাম,
দীক্ষা দিলাম। কতজন দাদা দীক্ষা নিল তখন? ওইখানে দীক্ষা তো কমসে কম না হলেও 200-250 তো দীক্ষা হয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা ঘটনা বলি। নিউজিল্যান্ড সিডনি থেকে যখন এলাম আমি, তো নিউজিল্যান্ড যাব, ওখানে একটা মেলা হচ্ছে, তো ওই মেলাতে যেতে হবে, সেখানে কিছু জিনিসপত্র কিনবো। তো মেলা যাওয়ার টিকিট নাই, তো কি করলাম, তো একজনের কাছে ধার করলাম, সে টাকাটা ধার করে কিছু এখান থেকে আহ, মানে এই নিয়ে গেলাম। ওই নিউজিল্যান্ডে গিয়ে জুতা চপ্পল কিনলাম কম দামে, 1 টাকার জুতা অস্ট্রেলিয়া এলে 10 টাকা দাম। সেখানে জুতা চপ্পল কিনলাম, সেখানে একটা হোটেল বসালাম, কি করলাম, ইন্ডিয়ান খাবার তৈরি করলাম। এই ইন্ডিয়ান খাবার তৈরি করতে করতে এত লোকের ইন্টারেস্ট হলো, ওই বড়া আর কি বলে ওই ডালের সমস্ত জিনিস তৈরি করলাম। তো ওই করে লাইনে এত লোক এসে গেল, আমার সব মাল শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত ঘাসটা ছিঁড়ে তাদেরকে তৈরি করে দিলাম, সেখানে প্রচুর প্রফিট হলো। সেখান থেকে ফিরে এলাম, আর এসে আর আমি খুব খুশি হলাম যে ইন্ডিয়ান লোক এইভাবে এখানে সবাই চায়। তো ইন্ডিয়ান খাবার তৈরি। এবং আরেকটা মেলায় গেলাম, সেটা হচ্ছে, মেলাটার নাম হচ্ছে আহ আহ যত সমস্ত হিপি আছে সেই হিপিদের মেলা। সেখানে কোনো রকম ভালো মানুষ যাবে না, সে মেলার চারদিকে পুলিশ ঘেরা আছে, এবং তাদের 1 মাস ধরে ওই মেলা চলবে। অল ওয়ার্ল্ডে যত হিপি, যারা নাকি পাগল, ব্রেন খারাপ এবং এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের নিয়ে গেট টুগেদার হয়েছে। সেই মেলাতে আমাদের পারমিশন পেয়েছে, আমরা নাকি তাদেরকে ঠিক করতে পারবো। তো আমরা দাদা দিদি মিলে আমরা প্রায় 15-20 জন গেছি, আমি এসএস হিসাবে গেছি। আমরা দোকান লাগিয়ে দিয়েছি, সে দোকানে এত খাবার বিভিন্ন রকম তৈরি করেছি, মানুষ এসে সে খাওয়ার লোভে আমাদের কাছে আসতো। আর তখন তাদের ধরে ধরে, দুদিকে 2টো ক্যাম্প, একটা লেডিস একটা জেন্টস, তাদের ধরে ধরে দীক্ষা দিতাম, তাদেরকে ঠিক কাপড় পরাতাম, সবাই বিনা কাপড়ে থাকতো। ধীরে 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 তাদেরকে ঠিক যখন মেলা শেষ হয়ে যেত 1 মাস পরে, তাদেরকে 15-20 জন, 25 জন, 30 জনকে নিয়ে আমরা ট্রেনিং সেন্টার যেতাম। তারা মার্গি হতো এবং এলএফটি হতো, এই করে করে আমরা তাদেরকে সংশোধন করতাম। এইভাবে মেলা আমরা উড়িষ্যাতে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে এত নাম। অস্ট্রেলিয়ার মানে আনন্দমার্গ, মানে সেখানে একটা বিরাট তাদের কাছে একটা জয়। প্রতিটা মেলাতে, প্রতিটা জায়গায় গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করতো। আরেকটা জিনিস, যখন আফ্রিকাতে টাকা পাঠাতাম, সেখানে এই আমরা গান গাইছে, আর ওখানে গামছা বিছানো আছে, তো গিটারে গান গাইছে, প্রভাত সঙ্গীত, কীর্তন, আমরা দাঁড়িয়ে আছি, যদি কিছু দিয়েছি রিলিফ কাজের জন্য কিছু সাহায্য করুন, তো সেখানে কিছু ফেলছে, যে যেমন যাচ্ছে কিছু ফেলছে। একটা লোকের কাছে কিছু পয়সা ছিল না, সে অন্য জায়গায় আমাদের গানের সঙ্গে গামছা বিছিয়ে নাচতে শুরু করলো, লোক তাকে কিছু দিল, সে লাস্টে সব টাকাটা নিয়ে আমাদেরকে দিয়ে চলে গেল। এই ঘটনা সমস্ত ঘটেছে চোখের সামনে। তো এইভাবে অস্ট্রেলিয়াতে ক্লিয়ার লাইট বলে একটা আমাদের দোকান আছে, সেখানে বহু রকমের খাবার আমরা তৈরি করতাম। তো অস্ট্রেলিয়াতে এখন সবচেয়ে বড় কথা আনন্দপল্লী, যেখানে আমাদের বিরাট প্রজেক্ট রয়েছে, স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল পর্যন্ত ভেঙে আমাদের স্কুলে আসতো ছাত্ররা বাস করে, সেখানে পড়াশোনার জন্য। আমাদের এত উন্নত ধরনের পড়াশোনার ব্যাপার ছিল, এখনো পর্যন্ত সে রয়েছে। তো এগুলো হচ্ছে ইন্সপিরেশন। আর ইন্ডিয়াতে আসার পরে, আমি তো প্রথমে তো ইন্ডিয়াতে জানি না, ইন্ডিয়া আসার পরে কোনায় কোনায়, উড়িষ্যা, বিহার আর আসাম এবং বাংলা, কোনায় কোনায় কোথাও বাদ রাখিনি। উড়িয়া ভাষা শিখে গেলাম উড়িষ্যায় ঘুরতে ঘুরতে। আর বিহারে তো এত পরিচয় ছিলাম যে বলার মতো নয়। হ্যাঁ, যে বিহারে সব জায়গায় কাজের জন্য 3 মাস এমন একটা কাজ নিলাম, যে এখনো পর্যন্ত তিনি আছেন, পুনম দিদি, তিনি সিডিপিও, তার মানে যেখানে যত টিউশন হল গভর্নমেন্টের, সেখানে খাবার দিত গভর্নমেন্ট থেকে, সেই টাকা কিন্তু সব খরচ হতো না। আর উনি নিজে তো ডিস্ট্রিক্ট ইনচার্জ, ওনার হাত দিয়ে টাকা আসতো। উনি বললেন, দাদা একটা কাজ করলে হয় না? আমি কি না, আমরা কীর্তন করে ওই টাকাটাকে কাজে লাগাবো। মানে খুব ভালো। তখন আমরা 15-20 জন তৈরি হয়ে গেলাম, 3টে গাড়ি করলাম, আর কমসে কম 3 মাস ধরে আমরা
প্রত্যেকটা সিডিপিও ননমার্গের জায়গাতে কীর্তন শুরু করে দিলাম। কি করে কীর্তনটা শুরু হলো, আমাদের রেডিমেড সব জিনিস নিয়ে যেতাম মণ্ডপ টণ্ডপ, আর ওখানে তাদেরকে বলতাম তোমরা খাবারটা রেডি রাখবে, প্যান্ডেলটা রেডি রাখবে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে প্যান্ডেল দিয়ে আমরা কীর্তন শুরু করে দিতাম। করতে করতে যখন আমরা পুরুষরা কীর্তন করতাম, গ্রামের লোকেরা যত বসতো তাদেরকে টেনে নিতাম, যখন মেয়েরা কীর্তন করতো তাদেরকে টেনে নিত। এই করতে করতে 3 ঘন্টা কীর্তন হয়ে যেত। 3 ঘন্টা কীর্তনের পরে নাটক করতাম। সেই নাটকে দেখাতাম কি করে একজনের বাবা মারা গেছে, তার তার 2 ছেলে, এক ছেলে হচ্ছে মার্গী, এক ছেলে নন মার্গী। তো যে নন মার্গী সে বলছে আমি পণ্ডিতের দ্বারা শ্রাদ্ধ করব, যে মার্গী সে বলছে না আমার আনন্দমার্গ পীঠ হতে শ্রাদ্ধ করব। তো পণ্ডিত তাকে লিস্ট দিয়ে দিয়েছে 10,000 টাকার জিনিস লাগবে। তো সে দেখে পাগল, এত টাকা কোথায় পাবো, শেষ পর্যন্ত সে সারেন্ডার করলো। মার্গী প্রথায় আমাদের সমাধান হলো। আরেক জায়গায় একটা মেয়ে, সে পাগলের মতন চিৎকার করছে, তাকে ভূতে ধরেছে, সব লোক জড়ো হয়ে গেছে। আর সে জড়ো হয়েছে, তো কি হয়েছে নাকি ভূত ধরেছে পাগল। তখন ওই দিক দিয়ে একটা অবধূত হেঁটে গেছিল, তখন বলছে এখানে এত লোক কেন, না স্বামীজি দেখুন এই মেয়েটাকে কেমন ভূত ধরেছে। যখন ওই আমাদের দাদা ওখানে উপস্থিত হয়েছে, মেয়েটা চুপ হয়ে গেছে তার তার প্রেজেন্সে। তো এই করে তো ওখানে আমরা দেখাতাম যে আমাদের প্রেজেন্স, আমাদের ইষ্টমন্ত্র, আর সবচেয়ে হচ্ছে বাবা নাম কেবলম। যখন নাটক শেষ হয়ে যেত তখন ওই যে 150-200 লোককে আমরা লাইন করে বসিয়ে দিতাম, কাদের মেডিসিন দরকার তারা বসুন। এইবারে দিদিরা এক সাইডে, দাদারা এক সাইডে, দীক্ষা দিতাম। 150-200 দীক্ষা হয়ে যেত। এইসব ঘটনা মানে ঘটেছে এই বিহারে বিভিন্ন ওই কীর্তন পরিক্রমার পরে। অনেক আপনার আমরা তো দেখেছি আপনার যে কাজের যে গতি, আমরা স্পিডের সাথে মেনটেন করতে পারতাম না, আমরা পিছনে পড়ে যেতাম। তো আমাদের যারা রয়েছেন, আমরা যারা শুনছি আপনার কথা, যারা শুনছেন, সবার উদ্দেশ্যে একটু যদি অনুপ্রেরণামূলক বা উপদেশ কিছু দিতেন। এইটা হচ্ছে কি, একটা জিনিস আমি জানতাম, 16 পয়েন্টের 16টা যে পয়েন্ট আছে, সেটা এক সময় এমন একটা সময় ছিল প্রতিদিন চার্ট ফিল আপ করতে হতো। সেই জিনিসটা মনের মধ্যে এমন আসতো যে পেচ্ছাপে জল নেব না, না এমনি পেচ্ছাপ করব, তারপরে লেঙ্গটা পরবো না কি পরবো, তারপরে ব্যাপক শৌচ করে খাবো না খাবো না। প্রতি মুহূর্তে যখন কোনো কাজ শুরু হতো তখন ওই নিয়মগুলো মনের মধ্যে খুব আমাকে অনুপ্রেরণা দিত, যার ফলে ওই নিয়মের মাধ্যমে আমি এগোতে চেষ্টা করতাম। 4 বার সাধনা করতেই হবে, যেমন করে হোক, সে 2 মিনিট করি আর 5 মিনিট করি, সাধনা করে তবে আমার দিনটা পুরো হতো। এবং আরেকটা জিনিস সবচেয়ে জীবনে আমি যেটাকে উপলব্ধি করেছি, পাঞ্চজন্য মিস করতাম না। পাঞ্চজন্য এমন একটা জিনিস এখনো পর্যন্ত, যেদিনকার আমি পাঞ্চজন্য মিস করব 1 মিনিট, সেদিনকার বুঝে নেবো আজকের কিছু ঘটনা ঘটবে। সেদিনকার খুব অ্যালার্ট থাকতাম, সত্যি দেখতাম যে কোনো একটা ঘটনা বাধা আসতো। তো এখনো পর্যন্ত আমার মাঝে যে পাঞ্চজন্য মিস আর 80 বার গুণে সাধনা করা, প্রথমে এটা বইতে লেখা রয়েছে চর্যার্য 2য় পাঠে। আগে ইষ্টমন্ত্রকে 80 বার যতক্ষণ না গুনবো ততক্ষণ পরের কোনো সাধনা করব না, লেসন করব না। ওই 80 বার গুনার পরে যদি ইষ্টমন্ত্র করে 5 মিনিটও যদি গুরু পূজা করা যায়, তাহলে ওটা সাধনা পূর্ণ, নাহলে সাধনা পূর্ণ নয়। এই দুটো জিনিস পাঞ্চজন্য, এই 80 বার এখনো পর্যন্ত আমার মনের মধ্যে জাগে, এবং এটাই দেখতাম সাকসেসফুল হতাম, এগিয়ে চলতাম সবার সঙ্গে। যা হোক, কোঅপারেশন, কোঅর্ডিনেশন। আরেকটা জিনিস আমি ফিল করতাম, যে মানুষটা অসহায় মানুষ, যার কাছে কিছু নেই, তাকে কোনো রকম গিয়ে কি কোনো ফাইন্যান্সের বা কোনো ব্যাপারে প্রেসার না হতো, হ্যাঁ, তাকে সাথে নিয়ে কাজ করাতাম। এবং যারা যেখানে শুনে, যাদের কাছে আছে অর্থের দিক থেকে, তারা সহযোগিতা পেতাম। যাই হোক, কাজ উদ্ধার হয়ে যেত বাবার কৃপাতে। কিন্তু খাওয়ার সময়টাকে আমি নিজে অমান্য করতাম। কিন্তু বাবার 9টা পয়েন্টে লেখা আছে যে কঠোর পরিশ্রম করবে, ঘুম পেলে ঘুমাবে, খিদে পেলে খাবে। এইটাকে আমি অমান্য করেছি। এই যে খাওয়ার, খিদে পেলে খাবে, যার ফলে আজকের আমার অনেক পরপর ঘটনা ঘটেছে, পরপর 4টে। একটা হচ্ছে পিঠের বেদনা,
দুই হচ্ছে আমার এই কণ্ঠার গলার ভয়েসটা বন্ধ হয়ে যাওয়া, তিন হচ্ছে এই নিউরোলজিস্টের ব্যাপার। আরেকটা ঘটনা হয়েছিল যে আমি আর বেড থেকে উঠতে পারবো না মনে হয় এরকম। কিন্তু আমি কয়েকদিন আগে একটা বই পড়লাম এবং সেখানে লেখা আছে সার্ভিস তোমার প্রথম ঔষধ, মেডিসিন। ঠিক যখন আমি বেড থেকে উঠতে পারছি না, আমার পুরো শরীর যন্ত্রণা, মন্ত্রসন্ধ্যা জিএস উনি বললেন তোমাকে যেতে হবে রিলিফ কাজের জন্য, তুমি ছাড়া আর ওখানে কেউ পারবে না। কিন্তু আমাকে উঠানো নামানো কে করবে? আমি নৌকায় শুয়ে শুয়ে আইলায় আমাদের এখানে যে সাইক্লোন হয়েছিল সেখানে 1 মাস ধরে রিলিফ কাজ করাতে আমার সব ব্যথা যন্ত্রণা চলে যায়, কোনো মেডিসিন লাগেনি। রিলিফ করেছি, সেখানে জলের বোতল দিয়েছি, তাদেরকে খাইয়েছি, মেডিসিন দিয়েছি, নৌকায় করতে করতে আমার ব্যথা যন্ত্রণা দূর হয়েছে। আরেকটা ঘটনা, মেডিকেল হসপিটালে আমাদের যে আনন্দনগরে আছে সেখানে হঠাৎ করে বললেন একবার এরকম, আরও একবার আমার ওইরকম বডি হয়েছিল যে আপনাকে ভেলোর যেতে হবে, অপারেশন করতে হবে, এরকম ঘটনা হয়ে গেল। তখন উনি দাদা বললেন আপনি এখানে চলে আসুন, এখানে থাকুন, আমি দেখছি কি করা যায়। আমি ওখানে গেলাম, রুমের মধ্যে থাকলাম। ওইখানে আমার যে সিনিয়র অ্যাথরের ডায়েরি আমার মনে পড়ে গেল, কবে লিখেছিলাম, কবেকার কথা অত তো মনে নাই, আরেকবার এটাকে নোট করব, পড়বো। ওই সিনিয়র অ্যাথরের ডায়েরি পুরো সারা ওই থাকতে থাকতে আমি নোট করলাম, করতে থাকলাম। লাস্টে আমার মেডিসিন লাগলো না, ঠিক কোনো অপারেশন লাগলো না, আমার রোগ ভালো হয়ে গেল এবং 3 কিলো 4 কিলো আমার ওয়েট বেড়ে গেল। হসপিটাল থেকে আমি রিলিজ হলাম। এগুলো বাবার কৃপা। ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। দাদার কাছ থেকে অনেক কিছু জানলাম। আসলে অনেক ওনার কাছে ইতিহাস রয়েছে, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এগুলো একটা ভিডিওতে সবকিছু নেওয়া সম্ভব হবে না। তারপরেও দাদা কিন্তু থেমে নেই, দাদার পা চলছে না। হ্যাঁ দাদা, আপনার পাটা একটু দেখান তো, কোন পাটা কি হয়েছে? এইটা হ্যাঁ, দাদার এই পাটা ফুলে গেছে, দাদার পাটা কাজ করছে না। তারপর দাদা কিন্তু বসেনি দাদা, তারপরে বলছেন আমাকে এখানে কেন বসিয়ে রেখেছো, আমাকে আনন্দনগর পাটা, আমি কাজ করতে চাই। দাদাকে আপনারা সবাই চেনেন, ওনার যে কাজ করার যে সেবা করার যে মানসিকতা, কাজ করার যে মানসিকতা, বাবার কাজ করার জন্য উনি কিন্তু অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন না, সব সময় কাজ নিয়েই পড়ে থাকেন 24টা ঘন্টা। আজকে দাদার এই যে অবস্থা, আমাদেরও খুব খারাপ লাগছে। তো দাদার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনুপ্রেরণামূলক অনেক কিছু উনি বললেন। তো আমি চেষ্টা করবো দাদার কাছ থেকে আরো অনেক কিছু নেওয়ার জন্য। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা। নমস্কার। নমস্কার।